আমাদের শুভেচ্ছা জানবেন। সিএসআর আমাদের নতুন টক শো অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাম্প্রতিক সময়ে কর্পোরেট হাউসগুলোতে কিংবা কোম্পানিগুলোতে সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে। আমাদের আর্থিক প্রেক্ষাপটেও এই সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি মূল ধারণা হিসেবে বেশ আলোচিত। আমাদের কর্পোরেট হাউসগুলোতে আমাদের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আমাদের সামাজিক উন্নয়নের যে লক্ষ্য সে সম্পর্কে তারা কতটুকু সচেতন এ নিয়েও প্রশ্ন আছে। কর্পোরেট রেসপন্সিবিলিটি বা সামাজিক দায়বদ্ধতা বা সামাজিক দায়িত্বশীলতার কতটুকু আমাদের কর্পোরেট হাউসগুলো করছে সমাজের প্রতি এ নিয়ে প্রশ্ন আছে। আমাদের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি কর্পোরেট হাউসগুলোর যে দায়িত্ববোধ আছে, যে দায়িত্বশীল কার্যক্রম হাতে নেওয়া প্রয়োজন, এগুলো নিয়ে নানান বিভ্রান্তি আছে। কিভাবে কোন কার্যক্রমের মধ্য দিয়ে এই কর্পোরেট হাউসগুলো বা কোম্পানিগুলো তাদের সিএসআর কার্যক্রম করতে পারে এ নিয়ে নানান বিভ্রান্তি আছে। সেই বিভ্রান্তির উত্তর খুঁজবার চেষ্টা করব আমরা এই অনুষ্ঠানে। শুরুতেই প্রথম পর্বে আমরা কর্পোরেট সেক্টর কি সে নিয়ে কথা বলবো। এবং এই বিষয় নিয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন বিশিষ্ট ব্যক্তিত্বকে। আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ আব্দুল মজিদ, সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড, এবং ডক্টর সৈয়দ ফরহাদ আনোয়ার, অধ্যাপক, আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকেই স্বাগত এই অনুষ্ঠানে। যেহেতু আপনারা শুনেছেন যে আমরা কর্পোরেট সেক্টর একটি নতুন ধারণা আমাদের এই যে সামাজিক উন্নয়ন প্রক্রিয়া এবং কর্পোরেট সেক্টরে, আমরা জানতে চাইব যে এই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি একাডেমিক পার্সপেক্টিভে আপনি যদি আমাদেরকে বলেন যে ধারণাটি আসলে কি, কিভাবে আপনি ব্যাখ্যা করতে চান? কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আসলে ইদানিংকালে আপনি যদি সংজ্ঞার কথা যদি বলেন, অনেকভাবে কিন্তু সংজ্ঞা দেওয়া হয়েছে। তবে ইদানিংকালে কয়েকটা ডাইমেনশনকে নিয়ে সিএসআরকে এখন আমরা বোঝার চেষ্টা করছি। যেমন আমরা বলছি যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, তার মানে রেসপন্সিবিলিটি অফ দ্য কর্পোরেট ওয়ার্ল্ড টুয়ার্ডস দ্য সোসাইটি। এইটা হচ্ছে বেসিক ব্যাখ্যাটা। হ্যাঁ, তবে ইদানিকা যেটা বললাম যে এখন আরেকটু কিন্তু বর্ধিত হয়েছে। বলা হচ্ছে যে কেবলমাত্র কর্পোরেট না, এনজিও শুড অলসো বি পার্ট অফ ইট। সো এনজিওকে যদিও আমরা কর্পোরেট বলি না, তবে এখন এনজিও ইজ অলসো কামিং অ্যাজ পার্ট অফ ইট। এক। দ্বিতীয়ত, আমরা জানি যে আমাদের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল আছে। নতুন আরেকটা যেটা শুরু হয়ে বেশ আগে থেকেই ছিল, কিন্তু আমরা সাইন করেছি মাত্র রিসেন্টলি বাংলাদেশের তরফ থেকে, হচ্ছে ইউএন গ্লোবাল কম্প্যাক্ট। এখন ইউএন গ্লোবাল কম্প্যাক্টটা এবং মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলকে সামনে রেখে যতগুলি অ্যাক্টিভিটিস হবে সেটা আবার সিএসআর এর আন্ডারে ফেলে দেওয়া হচ্ছে। তো এখন কি কি অ্যাক্টিভিটিস আছে তার মধ্যে আবার যদি আমরা ভাগ করি, যে কমপ্লায়েন্সকেও সিএসআর এর ভেতরে কমপ্লায়েন্সকে এখন এর জন্য বললাম যে আপনি খেয়াল করে দেখেন যে বেশ কিন্তু এইটা আপনার ব্রড হয়ে যাচ্ছে। যে ইজ ইট কমপ্লায়েন্স? ইয়েস ইট ইজ ইন আ ওয়ে। এটা কি আমার নিজস্ব একটা পার্সোনাল একটা অ্যাক্টিভিটি অফ আ পার্টিকুলার কর্পোরেট বডি? ইয়েস ইট ইজ। ইজ ইট ডাইরেক্টলি রিলেটেড টু চ্যারিটি? ইট ইজ নট এ চ্যারিটি। সেই জিনিসটা বলা হচ্ছে ইট ইজ নট এ চ্যারিটি। চ্যারিটি বাদে যে কোনো জিনিস ডাইরেক্ট যদি একটা সোশ্যাল ডেভেলপমেন্টে কিংবা ইকোনমিক ডেভেলপমেন্টে যদি সহযোগিতা করে এবং অলসো কর্পোরেটের নিজস্ব যেন ক্ষতি যেন না হয়, সেই ধরনের অ্যাক্টিভিটি যদি হয়, দ্যাট ইজ এখন পার্ট অ্যান্ড পার্সেল অফ সিএসআর ইন ব্রড। এর মধ্যে কিছু কমপ্লায়েন্সেসও এসে যেতে পারে। আচ্ছা, আমরা আবার আপনার কাছে ফিরে আসবো। সচিব মহোদয়ের কাছে আমাদের প্রশ্ন যে সরকার হচ্ছে আমাদের উন্নয়ন কার্যক্রমের প্রধান অ্যাক্টর। সরকার উন্নয়ন কর্মকাণ্ডের বিবেচনায় এই সিএসআর কে আপনারা কিভাবে মূল্যায়ন করেন? কারণ সিএসআর এর একটি বক্তব্য হচ্ছে যে ট্যাক্স রিবেট দিতে হবে, ট্যাক্স রিবেট দিলে সরকারের আয়ের খাতের উপর একটি প্রভাব আছে। সুতরাং আপনারা কিভাবে সিএসআর কে দেখতে চান? ধন্যবাদ ইমাম সাহেব। অ্যাকচুয়ালি সিএসআর অধ্যাপক মহোদয় যেমনভাবে বললেন, আমরা শেষের শব্দটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি হচ্ছে কি দায়বদ্ধতা, দায়িত্বটা সমাজের প্রতি কর্পোরেটদের অর্থাৎ ব্যবসায়ীদের বা বিভিন্ন যারা আয় বর্ধন কাজ করে থাকেন, নানানভাবে উপার্জন এবং
সমৃদ্ধির লক্ষ্যে যে কাজ করে থাকেন সেখানে এর একটা ঐতিহাসিক পটভূমি আছে। আমরা যেহেতু বাংলাদেশে বসে বাংলাদেশের সিএচআর এর কথা বলছি এবং তার সংজ্ঞা নির্ণয় বা নির্ধারণের বা আপনি বলেছেন অনেকগুলো বিভ্রান্তি বা আছে সেগুলো দূর করার চেষ্টায় আছি, সেহেতু একটু ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড থেকেও আসতে হবে আমাদের দেশের সংস্কৃতির প্রেক্ষাপটে। সেটা হচ্ছে যে যেমন 1793 সালে যে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হলো, তখন এই সমাজে ব্রিটিশ বা তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশের থেকে যে রাজস্ব আহরণ করবে সেটা নিজে না করে জমিদার শ্রেণী বা বড় একটা প্রতিভূ শ্রেণীদেরকে তারা তৈরি করলো এবং তাদের মাধ্যমে এটা তারা রাজস্ব নিয়ে যাবে। এখন এই যে মাঝখানে যে প্রতিভূ শ্রেণী সৃষ্টি হলো, জমিদার শ্রেণী বা ইত্যাদি, যেটা আমাদের 1950-তে স্টেট অ্যাকুইজিশন অ্যাক্ট এটা হয়ে যাওয়া পর্যন্ত এই যে বিশাল একটা সময়ে এই যে জমিদার শ্রেণী বা যারা ছিল তারা যে আয়টা করতো, রায়তদের কাছ থেকে যে রাজস্ব বা যেটা নিত সেটার একটা হিস্সা তো ব্রিটিশ গভর্নমেন্ট বা কোম্পানিকে তারা দিত এবং তারা ওইটার থেকেই তারা মনে করতো এই যে রায়তের কাছ থেকে এগুলো নিচ্ছি, তাদের পুষ্টি, তাদের শিক্ষা, তাদের সকল বিষয়ে আমাদেরও কিছু করণীয় আছে, একটা দায়বদ্ধতা আছে, যার ভিত্তিতেই কিন্তু তারা হয়তো মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতাল, এটা কিন্তু তাদেরই প্রতিষ্ঠা, কি একটা নাম ছিল যেন, মহেন্দ্র কি একটা নাম ছিল, আনন্দমোহন কলেজ, মাইকেল মধুসূদন কলেজ, গুরুদয়াল কলেজ, এই ধরনের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপনি যদি দেখেন 50-এর দশকের আগের গুলো, সেগুলো কিন্তু সবই কিন্তু ওই রকম একটা দৃষ্টিভঙ্গির থেকে যে আমার প্রজারা তাদের শিক্ষার দরকার, বিরাট একটা দিঘি কেটে দিলাম, তাদের পানির দরকার, তারপরে তাদের জন্য দাতব্য চিকিৎসালয়, এমনকি একসময় আমাদের সরাই অ্যাক্ট ছিল যে পথে পান্থশালা নির্মাণ করা যাতে পথিকেরই হয়, এটা কিন্তু ওই দায়িত্ব বোধের থেকেই আসে, মানে জনসাধারণের ওয়েলফেয়ারের কথা, কারণ কথাটা আসছে এই জন্যই যে আমি তার কাছ থেকে রাজস্ব নিচ্ছি কিন্তু তার শরীর, তার স্বাস্থ্য, তার রাজস্ব দেওয়ার সক্ষমতা বা আমি শুধু নিচ্ছি তার কি দেব, এই যে দায়িত্ব বোধের ব্যাপারটা, সেইটার থেকে কিন্তু এসছে আমাদের দেশীয় প্রেক্ষাপটে যে 50 সালের পরে স্টেট অ্যাকুইজিশন অ্যাক্ট হওয়ার পরে জমিদারি ফেরত দেওয়া হলো এবং আমাদের দেশের মানুষদের জমিরও যে সীমা পরিসীমা সেটাও বারবার চেঞ্জ হলো। যেমন 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মাফ হয়ে যাওয়াতে দেখা গেল যে প্রত্যেকের জমিগুলো আবার ভাগ হয়ে গেল, অর্থাৎ এখন আর ব্যক্তি বা একটা কেউ আর আলাদাভাবে খুব বিরাট প্রতিভূ কেউ নাই। সেইটা এখন হয়েছে কি যে বিভিন্নভাবে আন্তর্জাতিক কোম্পানি, বহুজাতিক কোম্পানি, দেশীয় কোম্পানি, তারা এখন একটা ব্যবসা বা উন্নয়নের কার্যক্রমকে তারা একটা করে, যেটাকে আমরা কর্পোরেট বলছি আর কি। কর্পোরেট আর কিছু না, একটা পরিবারের ভিতরে যেমন আমরা সবাই মিলেই এই পরিবারের সদস্য, এই পরিবারের কারুর কিছু হলে আমিও ইনভলভ হব। যেমন জাপানে আছে যে কোম্পানির কর্মচারী মনে করে আমি কোম্পানি আমার। কর্পোরেট কালচার কিন্তু এইভাবেই গড়ে উঠছে যে আমাদের সকলের একটা সমন্বিত ব্যাপার, হাতের এক জায়গায় যদি ব্যথা পায় সমস্ত শরীর সেটাকে অনুভব করবে। ঠিক এরকম একটা সেন্স থেকেই যে কর্পোরেট এখানে যে বহুজাতিক কোম্পানি বা যে কোম্পানি সে যে কাজটা করছে, যেমন আমি বলি একটা গার্মেন্টস প্রতিষ্ঠান, সে এমপ্লয়মেন্ট জেনারেট করছে, সে ওখান থেকে জিনিস উৎপাদন করছে, করে বিদেশে অর্ডার পাচ্ছে, পাঠাচ্ছে, এই অনেকের শ্রমের বিনিময়ে সরকারের কাছ থেকেও হয়তো ডিউটি ফ্রি কাঁচামাল আনছে, সেটা করে সে আবার বিদেশে যাচ্ছে, দেশ কি পাচ্ছে তার এগেনস্টে সে দেশ ফরেন কারেন্সি পাচ্ছে। এই যে এতটা লোকের চাকরি হলো, এটাও কিন্তু একটা দায়িত্ববোধের, সামাজিক দায়িত্ববোধের ব্যাপার থেকে আসছে। লাভ মুখ্য উদ্দেশ্য লাভ, কিন্তু ওর সাথে সাথে এগুলো আসছে। এখন ওই যে কর্মচারীদেরকে সেদিন নিয়োগ করলো, তাদেরও পুষ্টিকর খাদ্য দেওয়া, তাদের বাসস্থানের ব্যবস্থা করা, তাদের মৌলিক অধিকারগুলোর প্রতি লক্ষ্য রাখা, যার থেকে ওই যে ট্রেড ইউনিয়ন বা অন্যান্য দাবি দেওয়াগুলো আসে, বা তাদের হয়তো জিপি ফান্ডের সিস্টেম করা, তাদের হয়তো একটা পেনশন স্কিমের ভিতরে আনা, যাতে তারা একটা ওনারশিপ ফিল করে। সরকার মনে করে দেশের জনগণের সার্বিক অবকাঠামো, তার স্বাস্থ্য, শিক্ষা সবকিছুর দায়িত্ব স্বাভাবিকভাবে একটি গণপ্রজাতন্ত্রী দেশ সংবিধানের আওতায় সরকারের নির্বাহী বিভাগ, আইন বিভাগ অর্থাৎ পার্লামেন্ট বা সংবিধানের দ্বারা প্রণীত আইন দ্বারা তারা এইগুলোর বিধান করবে বা ব্যবস্থা করবে। এখন এগুলো করতে গেলে টাকা কোত্থেকে আসবে? সুতরাং এই যে যারা রেভিনিউ আর্ন করছেন, যারা আপনি বললেন লাভ করছে বা ব্যবসা করছে, তার ওখান থেকে আবার আমরা নিচ্ছি
শুল্ক বা কর নিচ্ছি, নিয়ে সেইটা দিয়ে আবার এই উন্নয়নের কাজ করছি, আমি স্কুলে টাকা দিচ্ছি, হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করছি ইত্যাদি। কিন্তু একটা সার্টেন পয়েন্টে এসে প্রশ্ন উঠছে যে সরকার কতক্ষণ বা সরকারের পক্ষে কতটা এটা সম্ভব বা পারা। তো সেই জন্যেই এই রেসপন্সিবিলিটির কিছু অংশ অটোমেটিক্যালি ওই কর্পোরেট ওদের কাছে যাচ্ছে। যেমন তাকে বলা হচ্ছে যে আপনি আপনার কর্মপরিবেশের পরিবেশগত অ্যাফ্লুয়েন্ট ফ্লিট প্ল্যান্ট, আপনি আমার পরিবেশ দূষণ করবেন না। তারপরে আপনি যারা চাকরি করছে তাদের চাকরির বিধান, তাদের সবকিছুতে সুযোগ সুবিধা ঠিক করে দেন, কারণ তারাও তো আমার দেশের জনগণ বা ইত্যাদি। এখন এগিয়ে আসতে গেলেই তখন বলছে যে আমি ওখানে সাহায্য করব, যে কাজ আপনার করার কথা আমি করছি, তা আবার আপনি ওর উপরে তো আমাকে আবার 45%, যেমন একটা পার্টিকুলার সেক্টরে হয়তো আছে, আমাকে তো ট্যাক্সও নেবেন, তা আমি আপনাকেও ট্যাক্স দেব, সেই টাকা দিয়ে ওদের উন্নতি করার কথা, আবার আমিও করব, তো তাহলে তো আমার একটা ইয়ে থাকার কথা। এখান থেকে কিন্তু এই যে সিএসআর এর উপরে একটা কিছুটা প্রণোদনা, কিছুটা সাপোর্ট, কিছুটা রিয়াদ দেওয়া বা কিছুটা প্রশ্নগুলো কিন্তু এসছে। এবং সরকার এই বিষয়ে সেইভাবে না, সরকার সম্প্রতিকালে আপনারা জানেন যে সরকার এই বিষয়টা বিবেচনা করে, এমনিতে আমাদের আয়কর আইনে কিছু রেয়াতের কথা আগের থেকে ছিল, আছে, যেমন 2.5 লক্ষ টাকা ছিল, ওইটার থেকে এখন 5 লক্ষ টাকা করা হয়েছে। ওই সমস্ত যা যা বিদ্যমান আছে তার বাইরেও একটা বিবেচনার জন্যই সরকার সাম্প্রতিককালে সিদ্ধান্ত নিয়েছে যে প্রতিষ্ঠান এই সেক্টরগুলো, স্পেসিফিক সেক্টরগুলো, সব সেক্টর না, মানে স্পেসিফিক সেক্টরগুলোতে যদি কিছু পরিমাণ অর্থ ব্যয় করে, তাহলে ওই যে ব্যয় করা যে অর্থটা, সেই অর্থের 10% আমরা আলাদা করে রেখে দিচ্ছি, মানে ধরে নিচ্ছি সেই 10% পরিমাণ টাকা যা হয় সেটা ওই প্রতিষ্ঠানের সামগ্রিক যে করটা আসবে, সেই করের থেকে ওই 10% পরিমাণ টাকাটা উনি ওখানে স্ট্রেট রেয়াত পেয়ে যাবেন। কোন ধরনের কার্যক্রমকে আপনারা সিএসআর বলবেন? যেমন এর আগে আমাদের আনোয়ার সাহেব বলেছেন যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কিন্তু ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটি না, কিংবা চ্যারিটি না। কেউ চ্যারিটি করে যদি আপনাদের কাছে ট্যাক্স রিবেট চায়, সেটি আপনারা কিভাবে নির্ধারণ করবেন? যাই হোক, কিন্তু আমরা এই কর্পোরেট সেক্টর, এই বিভ্রান্তি, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি নিয়ে এই বিভ্রান্তি দূর করবার জন্য কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলেছি। আসুন আমরা একটু দেখি যে তারা সিএসআর নিয়ে কি ভাবছেন। বাংলাদেশে আমরা যে বিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি, সেখানে কিন্তু আমাদের অনেকটুকু কর্পোরেট রেসপন্সিবিলিটি আমরা কতটুকু পালন করছি, সেখানেও কিন্তু একটা কতগুলো ইস্যু আছে। সেহেতু আমাকে প্রথমে কর্পোরেট রেসপন্সিবিলিটিটা কমপ্লিট করতে হবে। কর্পোরেট রেসপন্সিবিলিটি কুড বি যে আমি যেই প্রোডাক্ট বা সার্ভিস প্রডিউস করছি সেটা রাইট স্ট্যান্ডার্ডে, রাইট কোয়ালিটির আছে কিনা, আমার বিজনেস প্রসেসেস কতটুকু ট্রান্সপারেন্ট, আমি আমার এমপ্লয়িজদের কতটুকু টেক কেয়ার করি না, তাদের এক্সপ্লয়টেশন ফ্রি আছে কিনা, আমার এনভায়রনমেন্টের সমস্ত কিছু আছে কিনা, কমপ্লায়েন্স আছে কিনা। তার মানে হচ্ছে যে আমি অ্যাজ এন কর্পোরেট এন্টিটি আমার যে রেসপন্সিবিলিটিগুলো সেগুলো আমি পালন করছি কিনা, এই বেসটা যদি আমি অ্যাটেন্ড করি, এরপরে আমি নেক্সট লেভেলে যেতে পারি, যে এরপরে আমি আমার সোসাইটির দিকে দেখাচ্ছি। কমপ্লায়েন্স ইনক্লুড সিএসআর। শুধু কমপ্লায়েন্স, তুমি আইন অনুযায়ী কমপ্লায়েন্স করলে তা হবে না। সিএসআর যে তোমার আরো কিছু এক্সট্রা রেসপন্সিবিলিটি আছে, ওটাও কমপ্লায়েন্সের মধ্যে আমি ধরবো। একটা হচ্ছে লিগাল কমপ্লায়েন্স, আর একটা হচ্ছে মরাল অ্যান্ড সোশ্যাল অ্যান্ড ইন্টেলিজেন্ট কমপ্লায়েন্স, যেটা কিনা আইনে বলছে তুমি এত দেবে, এত দেবে, এত দেবে। এবং সেটার সাথে কিন্তু সেই দেবে তার সাথে একটা চিন্তাধারা হবে, এটা যে যেন এগুলো তারা শুধু ওইটুকুতে সীমাবদ্ধ না থাকে, যেন লেবাররা আরো বেশি পায়। আর কারণ তারা হ্যাপি থাকবে, তারা হ্যাপি না থাকলে, তাদের বাড়ির ওয়ার্কার হ্যাপি না থাকলে তোমার কাজও হবে না, কিছুই হবে না। আপনি একজন কাউকে দেখলেন নিডি, আপনি তাকে কিছু সাহায্য করে দিলেন। এখন সাহায্যটা সাধারণত চ্যারিটি সেন্সে যখন হয়, আপনি টাকা দিলেন বা কিছু দিলেন, তারপরে ইউ আর নট ফলোয়িং ইট আপ। কিন্তু আমি মনে করি যে যদি আমি সিএসআর এর কথা বলি, সেখানে কিন্তু আমি যেই প্রজেক্টটাতে কাজ করছি, আমি যেই ধরনের আউটকাম চাচ্ছি, ওই আউটকামটা আসছে কিনা সেটাও কিন্তু আমার দায়বদ্ধতার মধ্যে পড়ে, যে সেটাকে পার্সু করা, সেটাকে হচ্ছে কিনা মনিটর করা, ইমপ্লিমেন্টেশনটাকে কতটুকু সঠিকভাবে হচ্ছে সেটা দেখা। আমাদের মতো দেশের কথা যদি আমি চিন্তা করি, আমাদের কথা চিন্তা করি, আফ্রিকার কথা চিন্তা করি, যেখানে আরো বেসিক নিডস মানুষের মেশার আছে। আমি কিন্তু একটা কথা আবার ফিরে যাই যে আমি কিন্তু এক্সটার্নাল সিএসআর এর কথা বলছি। তাহলে আমাদের বেসিক নিডস
মেনটেন করার ব্যাপার আসছে। কিন্তু আমি যদি ইন্টারনাল প্র্যাকটিসেসের কথা বলি, আপনি হয়তো ধরেই নিচ্ছেন যে পশ্চিমা একটা দেশে বা উন্নত দেশে, পশ্চিমা না বলে বরং, যে সেখানে একটা হাই স্ট্যান্ডার্ড অফ প্রোডাকশন হবে, ওয়ার্ক কন্ডিশনস ভালো হবে, এমপ্লয়িজরা ওয়েল পেইড হবে। কিন্তু এই একই জিনিসগুলো কিন্তু আমাদের দেশে আমাদের অ্যাসপিরেশন, যে আমরা চাই যে আমাদের শ্রমিকের একটা সার্টেন লেভেলে তারা কাজ করতে পারুক, তাদের স্বাস্থ্য এবং নিরাপত্তার একটা লেভেল থাকুক, অথচ এগুলো কিন্তু পশ্চিমা বা উন্নত দেশে টেকেন ফর গ্রান্টেড। সেই জায়গাটাতে আমি মনে করি যে অনেক ডিফারেন্স আছে ফ্রম কান্ট্রি টু কান্ট্রি। আমরা দুটো ক্লিপিং দেখলাম এবং সেখান থেকে কয়েকটি বিষয় আমরা পাই। একটি হচ্ছে যে আমি আপনার কাছে আসতে চাই, যেহেতু আপনি শিক্ষকতার কাজে নিয়োজিত আছেন, যে যখনই আমরা সিএসআর এর কথা বলি, আমরা কিন্তু আমরা ক্লিপিং এ দেখেছি ইন্টারনাল এবং এক্সটার্নাল সিএসআর এর কথা বলেছি। ইন্টারনাল প্র্যাকটিসগুলোকে কিন্তু আসলে কি আমরা সিএসআর বলতে পারি কিনা, এক। আরেকটা হচ্ছে যে একটি হচ্ছে কর্পোরেট রেসপন্সিবিলিটি, আর একটি হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। সুতরাং এই যে ডিমার্কেশনটা আমরা কিভাবে করবো, এই কনফিউশনটা আমাদের ভেতরে বিভ্রান্তি কিভাবে দূর হতে পারে? আমি মনে করি দিস ইজ এ ভেরি এক্সেলেন্ট একটা আপনি প্রশ্ন করেছেন, এবং এই জায়গায় কিন্তু কনফিউশনটা আপনি খেয়াল করে দেখেন। লেটস সাপোজ আইএলওর আন্ডারে আমাদের অনেকগুলি নিয়ম আছে যখন আমাদেরকে ফুলফিল করতে হবে লেবার লজ। এখন এই লেবার লটা যখন আমি ফুলফিল যদি না করি, আমার এক্সপোর্টে প্রবলেম হতে পারে। দিস ইজ নট পার্ট অফ সিএসআর অ্যাজ ফার এজ আই এম কনসার্ন, বিকজ সেটা সে করছে তার নিজের পার্সোনাল কর্পোরেট ডেভেলপমেন্টের স্বার্থে, যেটা মিনিমাম তাকে মেইনটেইন করতেই হবে। দ্যাট লিগ্যালি obligated He is to legally bound yes. to follow that particular law. এটা হচ্ছে ওয়ান পার্ট অফ দ্য স্টোরি। আরেকটা আপনি খেয়াল করে দেখেন, যখন আমি এক্সটার্নাল বলছে আমাকে কোয়ালিটি অফ ফুড ভালো দিতে হবে, একটা পার্ট। মিনিমাম স্ট্যান্ডার্ডস অলরেডি মেনটেন করা আছে। গভর্নমেন্ট অফ বাংলাদেশ বলেন, যে কোনো গভর্নমেন্টের কথা বলেন না কেন, মিনিমাম স্ট্যান্ডার্ডস দেওয়া আছে। সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করার জন্য যদি আমি বলি যে আমাকে আবার 10% রিবেট দিতে হবে, এটা হাস্যকর ব্যাপার হয়ে যাবে। সেটা ইজ নট পার্ট অফ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। এখন প্রশ্নটা হচ্ছে, তার মানে এক্সটার্নাল কিংবা ইন্টারনাল কি ধরনের সোশ্যাল রেসপন্সিবিলিটি আমরা করতে পারি। ইন্টারনালও কিন্তু হতে পারে, ইন্টারনাল যে হতে পারে তা না। ইনফ্যাক্ট 4টা প্যারামিটারে হতে পারে। একটা হচ্ছে যেটা আমরা বলছি এক্সটার্নালের পার্সপেক্টিভে, সোসাইটির আসপেক্টটা যেটা বলছি সেটা। আরেকটা লেবারদেরকে আপনি কনসেন্ট্রেট করে সেটা হতে পারে। এনভায়রনমেন্টকে কনসেন্ট্রেট করে একটা হতে পারে। আর চতুর্থ যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্টলি, যেটা নতুনভাবে এসছে, সেটা হচ্ছে যখন আপনি আমাদের করাপশনের কথা যখন আমরা বলছি, অ্যান্টি করাপশন মুভ। এই 4টা ডাইমেনশনের উপরে ভিত্তি করে কিন্তু পুরো সিএসআরটা আমরা এখন দাঁড়া করাতে পারি। তার মানে আমি এনি অ্যাক্টিভিটি অ্যাডিশনাল যদি করি, একটা এক্সাম্পল দিয়ে আমি ব্যাখ্যা করি। সাপোজ আমি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, এখন ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে আমি করলাম কি, আমি ডাক্তারদেরকে একটা ট্রেনিং দিলাম। কিসের উপর ট্রেনিং দিলাম অন নিউ মেডিকেশনস উইচ মাইট বি কামিং ইন দ্য ওয়ার্ল্ড। নতুন ফর্মুলেশনের উপরে আমি তাদেরকে ট্রেনিং দিলাম। সো কোথেকে ট্রেনিং দিয়েছি? আমি আমার কর্পোরেট হাউস থেকে ট্রেনিং দিয়েছি। টাকা কে খরচ করেছে? আমি টাকা খরচ করেছি। ট্রেনিংটা দেওয়া হলো। দেওয়ার পরে পরবর্তীতে একটা পার্টিকুলার পয়েন্ট ইন টাইম আমি সেই ফর্মুলেশনটাকে লঞ্চ করলাম ফ্রম মাই কর্পোরেট ওয়ার্ল্ড। এখন দেখেন, আমি কিন্তু যখন দিয়েছিলাম অ্যাজ নিউ ফর্মুলেশন কামিং ইনটু দ্য মার্কেট, তার মধ্যে একটা আমি মার্কেট করছি। এই যে ট্রেনিংটা দিয়েছি, দিস ইজ সামথিং অ্যাডিশনাল দ্যাট আই ডিড। It might benefit my business in the long run. সেটা হতেই পারে। This is what CSR is. Additionalটা করা। এবং তার জন্য আমার ইনফ্যাক্ট ভয় হচ্ছে যে আমাদের গভর্নমেন্ট ডেফিনেটলি 10% যেটা দেওয়া হয়েছে, এটা অনেকদিন ধরেই আমরা বলছি যে কিছু একটা অ্যাডভান্টেজেস দেওয়া উচিত। এখন যেটা আমাদেরকে করতে হবে, যে বিফোর উই গিভ দিস পার্টিকুলার 10%, আমাদের নিজস্ব একটা ইন্টারনাল অডিটিং করতে হবে। যদি আমরা অডিটিং না করি, তাহলে কিন্তু এখন ওই ফর এক্সাম্পল আমি মসজিদে টাকা দিলাম, এবং সেটা আমার পার্সোনাল গেইনের জন্য, আমার পার্সোনাল ইন্টারনাল গেইনের জন্য, যেটা আমার রিলিজিয়াস পারপাস আমি দিচ্ছি। আমি এই প্রসঙ্গে আপনি যেহেতু ভালো প্রসঙ্গ তুলেছেন, সচিব মহোদয়ের কাছে জানতে চাই যে ব্যারিস্টার জহির একটি কথা বলেছেন যে লিগ্যাল কমপ্লায়েন্স একটি আছে, লিগ্যাল কমপ্লায়েন্সের বাইরেও সোশ্যাল বা মোরাল অব্লিগেশন আছে কর্পোরেট হাউসগুলোর। এই মোরাল বা সোশ্যাল অব্লিগেশনগুলোকে আমরা কিভাবে, তাদেরকে কিভাবে অ্যাকাউন্টেবল করতে পারি? সরকারের একটি দায়িত্ব আছে সেখানে, আপনার এ নিয়ে আপনাদের কি ভাবনা? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা যে সুযোগটা দিচ্ছি সেখানে আমরা কিন্তু খুব স্পষ্ট, আমি এগুলো যদি পড়ি তাহলে খুব ক্লিয়ার হয়ে আসবে। যেমন আমরা কোন কোন ক্ষেত্রকে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির দায়িত্ব হিসেবে মানে আমরা গণনা করতে চাচ্ছি। সেটা যেমন হচ্ছে বিশুদ্ধ পানি ব্যবস্থাপনা, বনায়ন, নগরীর শোভা সৌন্দর্য বর্ধন, বর্জ্য ব্যবস্থাপনা,
যেগুলো বলছে যে সার্বিকভাবে পরিবেশ কে করছে, বৃদ্ধ নিবাস, HIV/AIDS এর বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যে কার্যক্রম, তাদের মানসিক বা শারীরিক প্রতিবন্ধীদের কল্যাণে নিয়োজিত সামাজিক সংস্থাকে প্রদত্ত কেউ যদি চাঁদা দেয়, তাহলে নারীর অধিকার, যৌতুক বিরোধী প্রচারণা, পাবলিক বিশ্ববিদ্যালয়কে প্রদত্ত অনুদান, ঠোঁট কাটা, পানি পড়া, ছানি পড়া, ক্যান্সার, কুষ্ঠরোগ ইত্যাদি নিরাময়ের ব্যাপারে, অ্যাসিড আক্রান্তদের ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে, সরকার অনুমোদিত বিভিন্ন ছিন্নমূল শিশুদের তাদের উন্নয়নের ক্ষেত্রে, প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড়, ভূমিশ্বাস, জলোচ্ছ্বাস, ভূমিকম্প ইত্যাদির ক্ষেত্রে, দরিদ্র মেধাসম্পন্ন ছাত্রছাত্রীদের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারের উদ্দেশ্যে সরকার কর্তৃক স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে কেউ যদি অর্থ ব্যয় করে, আর সরকার কর্তৃক অনুমোদিত কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে মেধাবী ছাত্রছাত্রীর জন্য উচ্চ শিক্ষার সহায়তা প্রদানে বিশেষ অর্থ সাহায্য, এগুলো হচ্ছে ক্ষেত্র, কিন্তু শর্ত আছে। কারণ এই ক্ষেত্র আর সত্যকে যদি আমরা একসাথে দেখি, এবং উনি যেটা বলেছেন অডিটের ব্যবস্থা, এগুলোকে সব একসাথে না করলে কিন্তু বিষয়টা ক্লিয়ার হবে না। শর্তগুলো কি কি, যে সেই সব প্রতিষ্ঠান তারা রেয়াত পাবেন বা আমরা স্বীকৃতি দেব, সেটা হচ্ছে যারা যেখানে কর্মরত কর্মচারীদের মানসম্মত বেতন কাঠামো আছে, বা প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড, ওয়ার্কার্স পার্টিসিপেন্ট ফান্ড, ওয়েলফেয়ার ফান্ড, এগুলো থাকতে হবে। অর্থাৎ সে যদি তার নিজের কর্পোরেটের ওখানেই তার মানে তার এখানে যদি সে না করে, আবার কিছু টাকা আয় করে কাউকে দিল, এটা হবে না। আমি এখানে দ্বিমত পোষণ করব। প্রভিডেন্ট ফান্ড দেওয়াটা ইজ নট এসেনশিয়াল। আমি প্রভিডেন্ট ফান্ড না দিয়ে আই ক্যান গিভ সামথিং এলস। ইট অল ডিপেন্ডস আপন দ্য ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস অফ দ্য পার্টিকুলার। ওখানে ওইভাবে বলা হয়েছে যে ওই রকম ধরনের সমধরনের, মানে সেটা হচ্ছে একটা পার্ট। আরেকটা দেখেন যে আমি অনুদান একটা দিলাম, লেটস সাপোজ আমাদের ফ্লাড যখন আসলো, ফ্লাড হওয়ার পর যখন আমি অনুদান দিচ্ছি, সেইটাকে আমার আবার সিএসআর এ আনা উচিত না। ডেভেলপমেন্টে সে যদি একটা লং টার্ম সাস্টেইনেবল একটা অ্যাক্টিভিটিকে সিএসআর আমি মানে ওয়ান অফ কোন অ্যাক্টিভিটি আমি দিলাম, তাতে আমার কি আসে? ফলো আপ সাস্টেইনেবল অ্যাক্টিভিটি হতে হবে। সাস্টেইনেবল অ্যাক্টিভিটি, যেমন এখানে আরো আছে আরেকটা শর্ত হচ্ছে, ওই যে কর্মচারীরা কেউ যে দুর্ঘটনায় পতিত হয় তাদের সেইভাবে চিকিৎসার ব্যবস্থা বা সবকিছু থাকা, শিশু শ্রমিকদের কোনোভাবে তারা নিয়োগের দিতে পারবে না। আর কলকারখানায় বিশেষ করে ওই যে বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট, এগুলো থাকতে হবে বা থাকার। অর্থাৎ আমরা পরিবেশকে, সে যদি তার পরিবেশ সম্পর্কে যদি তার দায়িত্ব না থাকে, তাহলে সে টাকা আয় করে কোনো একটা কাজে দেবে, এটাকে স্বীকৃতি। আর তার আরো একটা, যে সেই প্রতিষ্ঠান নিজেই আয়কর, ভ্যাট, শুল্ক এগুলো নিয়মিত পরিশোধে তার রেকর্ড থাকতে হবে। একটা কেয়ারফুল নোট, এটা উইথ অল ডিউ রেসপেক্ট আমি বলি, আপনি দেখেন যখন আমি অডিটকে কমপ্লেক্স করব, সেই 10% জীবনে আসবে না। যা সত্য তাকেই আমাদের স্বীকার করা উচিত। তার জন্য সিম্পলিসিটি করার উদ্দেশ্যটা যেটা হলো যে সংজ্ঞাগুলি, যেটা আপনারা আজকে যেটা ডিসকাশনে এনেছেন, সংজ্ঞাগুলি ক্লিয়ারলি স্টেটেড আছে নাকি। একটা ছোট্ট একটা উদাহরণ যদি দিই, যে আমরা বলছি যে চাইল্ড লেবার সে রেখেছে নাকি। চাইল্ড লেবার রাখলে এমনিতে সে রাখাই ইট ইজ ইলিগাল। সো চাইল্ড লেবার রেখেছে নাকি ইজ নট ইম্পর্টেন্ট। কিন্তু অনেকে প্রশ্ন করেন, যখন আমরা ইন্টারনাল গভর্নেন্সের কথা বলি, কর্পোরেট গভর্নেন্সের কথা বলি, কমপ্লায়েন্সের কথা বলি, অনেকে বলেন এই কমপ্লায়েন্স গুলো ফুলফিল করার পরেই আমাকে চিন্তা করতে হবে সিএসআর এর কথা। অ্যাবসলিউটলি। সো প্রথম শর্ত হচ্ছে, এখানেও আমরা তাই দেখেছি, সচিব মহোদয় বলেছেন যে কমপ্লায়েন্স গুলো আগে শেষ করতে হবে, তারপর সিএসআর এর কথা তাদেরকে চিন্তা করতে হবে। আমরা এর জন্য বললাম যে কমপ্লায়েন্স বলে দিই, যে অল কমপ্লায়েন্সেস দ্যাট আর গভর্নমেন্ট যেটাকে রিকগনাইজ করছে কিংবা ইন্টারন্যাশনালি আমাদেরকে করতে হবে। কিন্তু আমাদের অনেক কর্পোরেট হাউসগুলো তো এখনো যে কমপ্লায়েন্সই ফুলফিল করতে পারছে না, তাদের ক্ষেত্রে সিএসআর এর অ্যাপ্রোচ কি হবে? ওদের জন্য সিএসআর তাদের তো হচ্ছে না, বিকজ কমপ্লায়েন্স, ওই যে স্ট্যান্ডার্ডটা যেটা বলে দেওয়া হলো যে অল অফ দিস অ্যাক্টিভিটিস উইল হ্যাভ টু বি মেইনটেইনড, এটা হলো একটা। সো তার জন্য আমার ভয়টা কোথায় হয়, যে যখন সিএসআর কে আমরা বেসিক কমপ্লায়েন্স বা রুলস এর সাথে যদি আমরা মিলিয়ে ফেলি। শেষ প্রশ্ন, আমাদের সময় খুব বেশি নেই হাতে। আপনি যদি আমাদেরকে একটু বলেন, যে আমরা বারবার বলছি যে আমাদের ভেতরে বিভ্রান্তি আছে কোনটা কমপ্লায়েন্স এবং কোনটা সিএসআর। আপনি বলেছেন এর আগে যে সিএসআর এবং ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটি বা চ্যারিটি এক নয়, কিভাবে ভিন্ন, যদি কোনো উদাহরণ দিয়ে একটু বলতে পারেন। আমি উদাহরণ দিই। একটা তো আমি বললাম যে আমি দিচ্ছি ফর একটা ওয়েলফেয়ার, সে হাসপাতাল তৈরি করার জন্য। এখন হাসপাতাল তৈরি করার জন্য আমি একটা পার্সোনাল একটা এইড একটা দিলাম, এটা হচ্ছে একটা পার্ট অফ ইট। কেন দিয়েছি? বিকজ আমি মনে করি যে হাসপাতাল ডেভেলপ করলে আমার নিজস্ব পার্সোনাল কিছু গেইন হবে, এটা একটা নিজের ইমেজ বিল্ডিং হবে। আমি আরেকটা যেটা করলাম, সেটা করলাম যে আমি হেলথ সার্ভিস, এডিশনাল হেলথ সার্ভিস প্রোভাইড করলাম, নট অনলি ফর মাই ওন এমপ্লয়িজ বাট ফর দ্য পুয়ার পিপল ইন দ্য কমিউনিটি, যারা রেগুলারলি ওখানে হেলথ
পাবে, হেলথ সার্ভিস পাবে। কারণটা কেন? আমি চাচ্ছি, আমার উদ্দেশ্যটা হচ্ছে একটা হেলদি সোসাইটি ডেভেলপ করা। এই হেলদি সোসাইটি যদি ডেভেলপ করে, অটোমেটিক্যালি আমার নিজেরও কর্পোরেটও কিন্তু লাভ হবে। সো ইট ইজ এ সর্ট অফ আ উইন-উইন। আমার সোসাইটি ইজ আপলিফটেড, জি, এবং এট দ্য সেম টাইম যেহেতু গভর্নমেন্ট কিংবা অন্যান্যরা ডাইরেক্টলি ইনভলভ হতে পারছেন না, সেই কারণে সবকিছু মিলিয়ে আমার সোসাইটিকে আমি আপলিফট করলাম। একটা যে পয়েন্ট, যেরকম ওনাদের একটা ক্লজ একটা আছে যে পাবলিক ইউনিভার্সিটিজকে যদি আমি হেল্প করি, আমি আবার এটার বিরুদ্ধে। ওয়াই পাবলিক ইউনিভার্সিটি, ওয়াই নট প্রাইভেট? উনি যেগুলো এক্সাম্পলস আগে দিয়েছিলেন আমাদের, যেখান থেকে ইনফ্যাক্ট বাংলাদেশের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির হিস্ট্রিটা উনি খুবই বিউটিফুলি উনি ব্যাখ্যা করেছেন যে কত পুরনো। সেখানে ওয়াজ ইট পাবলিক অর প্রাইভেট? অল অফ দিস ইনস্টিটিউশনস ওয়ার প্রাইভেট, নান অফ দেম ওয়ার পাবলিক। আচ্ছা, আমি এই প্রসঙ্গে আসি। সচিব মহোদয়, আপনি বলেছেন যে, যেটি আমরা আপনার কথা বুঝতে পেরেছি, যে সরকারের যে সামাজিক উন্নয়নের যে লক্ষ্য আছে, সুনির্দিষ্ট লক্ষ্য আছে, এই লক্ষ্যের সঙ্গে যদি সামঞ্জস্যপূর্ণ কোনো সাপোর্ট আপনারা কর্পোরেট সেক্টর থেকে পান, সেটিকে আপনারা নিঃসন্দেহে সিএসআর এর ভেতরে অন্তর্ভুক্ত করবেন। আপনাদের এই লক্ষ্য কর্পোরেট সেক্টরের কাছে পরিষ্কার কিনা, বা পরিষ্কার করবার জন্য সরকারের পক্ষ থেকে কিছু করা হচ্ছে কিনা? না, এটা তো অনবরত ডায়ালগ চলছে। বিভিন্ন ধরনের এই যে যেমন MRDI এই যে প্রতিষ্ঠান, আপনি জানেন, এরকম বেশ কিছু থিঙ্ক ট্যাঙ্ক বা অনেক ধরনের ব্যাপক আলাপ আলোচনার ভিত্তিতেই, কিন্তু যেমন আমি মনে করি এই অনুষ্ঠানটাও ইটসেলফ একটা অগ্রগতি ওই অর্থে যে কনসেপশনগুলোকে ক্লিয়ার করা এবং পরস্পরের একটা সহযোগী মনোভাবের ভিতর দিয়ে এগিয়ে যাওয়া, যেতে পারাটা, সেইটা। কারণ আমরা এই যে যেটা দিয়েছি, এটা তো সাম্প্রতিককালের ঘটনা। এটা কিন্তু অনেকগুলো ব্যাকআপ আলোচনার ভিত্তিতে, দাবি দেওয়ার ভিত্তিতে, পরীক্ষা পর্যালোচনার ভিত্তিতে আসছে। কিন্তু আমরা মনে করি ইট ইজ নট এনাফ অর ইট ইজ নট ফাইনাল। আমরা মনে করি এই বিষয়টা, এই ধারণাটা, ধন্যবাদ আপনাদেরকেও যে আপনারা এই যে কয়েকটা সিরিজ অফ আলোচনার করছেন। আমরা মনে করি এতে জিনিসগুলো আরো পরিষ্কার হবে, স্পষ্ট হবে, এবং সকলের পক্ষ থেকেও, যেমন সরকারের পক্ষ থেকেও আরো কি কি করা সম্ভব, কি কি বিষয়, সে ধরনের যেমন ধারণারও একটা হবে। প্রাইভেট পাবলিক কনস্ট্যান্ট ডায়ালগের প্রয়োজন আছে, কন্টিনিউয়াস ডায়ালগের ভিত্তিতে এগুলো আসবে। আচ্ছা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে আপনাদের অভিজ্ঞ পরামর্শ, মতামত শেয়ার করবার জন্য। শুধু দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের আলোচনায় অন্তত এটুকু স্পষ্ট হয়েছে যে সিএসআর, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, এবং চ্যারিটি কিংবা ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটি এক নয়। এই দুইয়ের ভেতরে গুণগত বিরাট পার্থক্য রয়েছে। আমরা এটাও বুঝতে পেরেছি যে সিএসআর শুধুমাত্র কমপ্লায়েন্সের পরেই সম্ভব। কমপ্লায়েন্স এবং সিএসআরকে এক করে মিলিয়ে ফেললে চলবে না। আমাদের সিএসআর যখন আমরা কথা বলবো, কেবলই ব্যবসায়িক স্বার্থে নয়, বরঞ্চ সামাজিক দায়িত্বশীলতার প্রেক্ষাপটে, সামাজিক দায়িত্বশীলতার বিবেচনায় আমাদের কিছু কাজ করতে হবে কমপ্লায়েন্সের পরে। তখনই আমরা সিএসআর অ্যাক্টিভিটি হিসেবে তাকে চিহ্নিত করতে পারবো। অনুষ্ঠান দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের যে কোনো পরামর্শ আমাদেরকে ইমেল করে জানাতে পারেন। আমাদের ইমেল ঠিকানা হচ্ছে csr@mrdibd.org। আগামী সপ্তাহে একই সময় একই চ্যানেলে আবার দেখা হবে। কথা হবে অন্য কোনো একটি সিএসআর এর প্রেক্ষাপট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভেচ্ছা সবাইকে।